হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো একাদশ শ্রেণীর যেটা আছে তোমাদের ত্রিকোণমিতিক কোণ পরিমাপন যে চ্যাপ্টার আছে, এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের ওপর প্রশ্নমালা 1 থেকে এসএনদের বই থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্ন ছিল তার কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত সলভ করেছিলাম, ঠিক আছে। তো এখন আজকের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 9 থেকে সলভ করব। তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পুরো বেসিক কনসেপ্ট থেকে এই চ্যাপ্টার করানো হচ্ছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, যার থ্রু দিয়ে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর যে সমস্ত আমাদের প্রশ্নমালার অঙ্ক আছে সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো শুরু করা যাক আজকের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, কাটারপুর থেকে অমৃতসরের দূরত্ব 64 কিমি এবং শহর দুটির সংযোজক চাপ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা আসন্ন সেকেন্ডে নির্ণয় করো। ধরে নাও পৃথিবীর একটি গোলক এবং তার ব্যাসার্ধ 6400 কিমি। ঠিক আছে, তো এটা ব্যাপার হচ্ছে, অঙ্কটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণ নির্ণয় করতে হবে। আর পৃথিবীর ওপরে দুটো জায়গা আছে, একটা কাটারপুর আর অমৃতসর, যাদের দূরত্ব আছে 64 কিমি। ঠিক আছে, এই দূরত্বটাকে আমরা একটা চাপ ধরে নেবো। ঠিক আছে, আর পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর এটাকে যদি গোলক ধরা হয় পৃথিবীকে, তাহলে তার ব্যাসার্ধ হয়ে যাবে আর। এবং সেই আরটাকে ধরে আর ওখান থেকে এস ধরে আমরা কিন্তু থিটা বার করবো। তো এই প্রবলেমটা যদি আমি একটু ফিগারিকে ড্র করার চেষ্টা করি তাহলে আসবে এরকম। সাপোজ একটা পৃথিবীর গোলক। তো আমি গোলকটাকে আমি ওই দুটো জায়গার সাপেক্ষে আমরা একটা সার্কেল হিসেবে কনসিডার করছি। ওকে, এটা পৃথিবীর কেন্দ্র আছে, আর এখানে কাটারপুর একটা জায়গা রয়েছে, আর এখানে অমৃতসর একটা জায়গা আছে। তো আমাদের বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব আছে 6400। ঠিক আছে, আর এই যে চাপটা আছে এই দূরত্ব, তো এই কাটারপুর এবং অমৃতসর এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 64 কিমি। ঠিক আছে, 64 কিমি। তো অ্যাকচুয়ালি দূরত্ব তো এরকম দূরত্ব তো লম্ব হয়, তাই না? দূরত্ব স্ট্রেট লাইন হয়, কিন্তু যখন আমরা এইখানে কনসিডার করবো সেক্ষেত্রে আমরা এই দূরত্বটাকে আমরা একটা চাপ ধরে নেবো, কারণ এই কোণটা খুবই সূক্ষ্ম কোণ হবে, একদম পুরো খুবই ছোটো কোণ হবে। ঠিক আছে, তো কোণ যেহেতু খুব ছোটো কোণ, তার জন্য কিন্তু এই যে লেন্থ যেটা আছে মানে কাটারপুর থেকে অমৃতসরের দূরত্ব, এই দূরত্বটা আমরা একটা চাপ চাপ ধরে নিতে পারি বা আর্ক ধরতে পারি। ঠিক আছে, সাপোজ এই বৃত্তের ওপর একটা আর্ক। অ্যাকচুয়ালি এটা ছিল পৃথিবীর কেন্দ্র, ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ও কি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা ও এই পৃথিবীর ব্যাসার্ধ, এটা দুটো জায়গা আছে। ওকে, আর সেক্ষেত্রে আমাদের, তো তাহলে আমরা যদি লিখতে পারি এখান থেকে যে ধরি শহর দুটির সংযোজক চাপ এস পৃথিবীর কেন্দ্র ওতে থিটা কোণ উৎপন্ন করে এবং আর হলো পৃথিবীর ব্যাস, সার্ধের দৈর্ঘ্য, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি, এস ইকুয়াল টু কী হয়ে যাবে তখন? তখন আমরা বলতে পারি এস এর ভ্যালু হয়ে যাচ্ছে 64 কিমি, এটা কিমিতেই আছে। আর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? আর এর ভ্যালু হয়ে যাবে 6400, এত কিমি। তোমাদের থিটা নির্ণয় করতে হবে, থিটার ভ্যালু আমরা রেডিয়ানে পাবো। অতএব এস ইকুয়াল টু আর থিটা থেকে পাই থিটা ইকুয়াল টু এস বাই আর। ওকে, তাহলে এখান থেকে পাওয়া যাবে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু দেওয়া আছে 64, আর আর এর ভ্যালু আছে 6400, তাহলে হয়ে যাচ্ছে 1/00, এত রেডিয়ান। ওকে,
কিন্তু আমাদের অ্যাঙ্গেল চাওয়া আছে, কোশ্চেনে বলা আছে ডিগ্রিতে, আমাদের ডিগ্রিতে বা সেকেন্ডে নির্ণয় করতে হবে। অতএব থিটা ইকুয়াল টু 1/100, এত রেডিয়ানকে লিখতে পারি এত ইন্টু 180 ডিগ্রি বাই পাই। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 180/100 ইন্টু পাইয়ের ভ্যালু আমরা 22/7 ইউজ করবো, 7 উপর উঠে যাবে, তাহলে এটা 0 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে গেলে এটা 11 হয়ে যাবে, 2 দিয়ে গেলে 9, তাহলে 7 9 63/11 এত ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 63/110 ডিগ্রি সমান আমরা ইউজ করতে পারি 63/110 ইন্টু 60। ওকে, এত তাহলে মিনিট হয়ে যাচ্ছে, এত মিনিট পাবো। ওকে, তাহলে যদি 0 0 ক্যান্সেল করি, তাহলে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এই জায়গা থেকে পাবো আমরা 3 6 18 8, 3 6 18 3 6 36 1 37/11। ওকে, এত মিনিট, অর্থাৎ 11 3 33, আর এখানে 4 8 পড়ে থাকবে, 11 4 44, এত প্লাস মানে এত মিনিট প্লাস 40 48 4/11 এত মিনিট পড়ে থাকবে। এবার এটাকে আমাদের সেকেন্ডে পজ করতে হবে। ওকে, এখন 4 মিনিট আর 4/11 মিনিট যেটা আছে, তাহলে এটা 34 মিনিট অ্যাজ ইট ইজ। এই মিনিটকে যদি আমরা সেকেন্ডে পজ করি তাহলে 4 গুণিতক 60/11 এত সেকেন্ড হবে। ওকে, তাহলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো 34 মিনিট প্লাস এখান থেকে পাবো, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে অ্যাপ্রক্স 22 সেকেন্ড। ওকে, এটা প্রায় অ্যাপ্রক্স প্রায়, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত না 34 মিনিট 22 সেকেন্ড, এটা অ্যান্সার হয়ে যায় প্রায়। ওকে, এটাই কমপ্লিট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, খুব ভালো প্রবলেম। কোশ্চেন নাম্বার 10 ইম্পর্টেন্ট প্রবলেম, স্টার দিয়ে রাখতে পারো তোমরা। ঠিক আছে, তো কোশ্চেন দেওয়া আছে যে কোনো বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান। বৃত্তাংশের অর্থাৎ এখানে কিন্তু একটা বৃত্তের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, কী বলা আছে, কোনো বৃত্তাংশের পরিসীমা একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সমান, তাহলে বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান কত হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা বৃত্তাংশ নিয়েছি যার ব্যাসার্ধ কত আছে আর, মানে কোনো একটা বৃত্তের একটা অংশ, তার ব্যাসার্ধ আর চাপের দৈর্ঘ্য আমি এস ধরে নিয়েছি। ঠিক আছে, আর ওই বৃত্তের যে অর্ধবৃত্ত আছে তার অর্ধবৃত্তের যে বলেছে যে চাপ, অর্ধবৃত্তের চাপ মানে এই পোর্শনটা অর্ধবৃত্তের, তো টোটাল বৃত্তের পরিধি কত হয় 2πr, তো অর্ধবৃত্তের যে পরিধি, এই চাপের যে পরিধি, এই পোর্শনটা বলতে গেলে এইটার কত দৈর্ঘ্য হবে, এর ভ্যালু হবে 2πr এর অর্ধেক। অ্যাকচুয়ালি এরকম টোটালটা কত হয়, টোটালটা হয় আমাদের 2πr হয়, তাহলে অর্ধেকটা হলো কত হবে, এই পোর্শনটা শুধু জাস্ট এইটা কনসিডার করবো না, পরিসীমা নয়, পরিধি যেই পোর্শনটা এটা কত হবে, তখন πr হয়ে যাচ্ছে, তো সেটাই আমরা এখানে ইউজ করেছি। তো ধরি বৃত্তাংশটি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্গত, এই নেওয়া হয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাংশের অন্তর্গত, যার বৃত্তাংশটির চাপের দৈর্ঘ্য হচ্ছে এস একক। ঠিক আছে, এখানে এস ধরে নেওয়া হয়েছে। প্রশ্ন অনুসারে কি বলা আছে না, যেটা বলা হচ্ছে যে যার পরিসীমা, এখন এই বৃত্তাংশের পরিসীমা ওই একই ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তো একই ব্যাসার্ধ বলতে এখানে আর ব্যাসার্ধ। ঠিক আছে, তো আর ব্যাসার্ধের অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য কত হবে, আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের চাপের দৈর্ঘ্য হবে πr, পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা s + 2r = πr। ওকে, তাহলে কি বলবো, এখান থেকে s এর ভ্যালু কত হয়ে যাবে না, পাই মাইনাস s এর ভ্যালু হয়ে যাচ্ছে পাই মাইনাস 2r, s + 2r = πr বা s = পাই মাইনাস 2r। ওকে, আচ্ছা, বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণ যদি এখন কেন্দ্রস্থ কোণের মান, কোণের বৃত্তীয় মান, মানে এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, আগের মতনই একই ব্যাপার। থিটা ইকুয়াল টু ফর্মুলা কি হয়, s/r, বা s = r থেকে যে ফর্মুলা আছে সেখান থেকে থিটার ভ্যালু হয়ে যাচ্ছে s = s/r। s এর ভ্যালু জাস্ট পেয়েছি কত, পাই মাইনাস 2r, আর r এর ভ্যালু rই রয়েছে, এদের একক কিন্তু সেম একক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি r ক্যান্সেল করি তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে পাই মাইনাস 2 রেডিয়ান, আর এটা আমরা অ্যান্সারটা পাচ্ছি রেডিয়ান এককে। ওকে, তাহলে আমরা বলতে পারছি যে বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান কত হয়ে যাচ্ছে, এই বৃত্তাংশের কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান হয়ে যাচ্ছে পাই মাইনাস 2 রেডিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 64,400 কিমি
এবং পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। ওকে, আচ্ছা, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করলে চন্দ্রের ব্যাস নির্ণয় করতে হবে। এখানে কিন্তু পৃথিবীর কেন্দ্রে চন্দ্রের ব্যাসার্ধ যেটা আছে সেটা কিন্তু কোণ উৎপন্ন করছে কত না, 16 মিনিট। তো আমরা এটা ধরে নিয়েছি যে ও বিন্দুতে ধরে নিয়েছি পৃথিবীর কেন্দ্র আছে, পৃথিবী আছে, ঠিক আছে। আর ওডাস্ট হচ্ছে চন্দ্রের বা চাঁদের যে কেন্দ্রবিন্দু। তাহলে ওই কী হয়ে যাবে, ওই হয়ে যাবে চাঁদের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবীতে 16 মিনিট কোণ উৎপন্ন করছে। ওকে, আচ্ছা, এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে না, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীতে 16 মিনিট। তো মিনিটকে এই যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে, আমরা এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করার জন্য এই মিনিটকে কী করেছি না, রেডিয়ানে বা বৃত্তীয় মানে প্রকাশ করতে চাইছি। তো বৃত্তীয় মানে প্রকাশ করার জন্য কী করছি না, 1/60 দিয়ে ভাগ করছি। 1/60 দিয়ে ভাগ করলে কী হয়ে যাচ্ছে, ডিগ্রিতে হয়ে যাচ্ছে। তারপর ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে কী করতে হয়, পাই/180 দিয়ে গুণ করতে হয়। ওই জন্য পাই/180 দিয়ে গুণ করে একেবারে আমরা রেডিয়ানে প্রকাশ করেছি, এত কোণ উৎপন্ন করেছি। আচ্ছা, আবার দেওয়া রয়েছে যে পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত, ও ওডাস্ট কত হবে না, পৃথিবীর যে ব্যাসার্ধ তার 60 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ কত ছিল না, 6400 কিমি, তার 60 গুণ মানে 60 গুণিত 6400 কিমি, অর্থাৎ ও ওডাস্ট আমরা পেয়ে যাচ্ছি। মানে এখানে আর মানে যদি এসি ইকুয়াল টু আর থিটার যে ফর্মুলা, সেই ফর্মুলা ওয়াই সেটা হয়ে যাচ্ছে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে কত না, ও ড্যাশ ইকুয়াল টু 60 গুণিত 6400 কিমি। আর সেখানে এস যেটা রয়েছে আমাদের এস বার করতে হবে। অতএব আমরা বলতে পারি এস ইকুয়াল টু, আমরা কী বলবো, এস ইকুয়াল টু ও ড্যাশে, এস ইকুয়াল টু ও ড্যাশে। ও ড্যাশে এখানে লেন্থ বোঝা যাচ্ছে বটে, কিন্তু যেহেতু এই কোণটা খুবই ছোটো, তার জন্য কিন্তু আমরা এটাকে কী ধরে নেবো, এটাকে আমরা একটা চাপ ধরতে পারি। সেই চাপের দৈর্ঘ্যটা হবে এই যে ও ড্যাশ এ, এই যে স্ট্রেট লাইন যেটা আছে তার যে দৈর্ঘ্য, সেই তার দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্যের সাথে সমান। ওই জন্য বলা হয়েছে যে ও ড্যাশ এ, এই রেখাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু ও ড্যাশ এ চাপের দৈর্ঘ্য। আমাদের চাপের দৈর্ঘ্য দরকার, তো চাপের দৈর্ঘ্যটা আমরা ও ড্যাশ এ রেখাংশের দৈর্ঘ্যের সাথে সমান ধরে নিচ্ছি, কারণ এই কোণটা খুবই ছোটো কোণ আছে। চাপ দ্বারা ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে, তাহলে আমরা যে ফর্মুলা জানি এস ইকুয়াল টু আর থিটা, এখানে এস মানে কোনটা হয়ে যাচ্ছে, এস মানে হয়ে যাচ্ছে ও ড্যাশ এ। এই ও ড্যাশ এ যেটা রয়েছে, ও ড্যাশ এ লেন্থটা, এই ও ড্যাশ এখানে চাপের দৈর্ঘ্য। ওকে, এস ড্যাশ ইকুয়াল টু আমাদের চাপের দৈর্ঘ্য, এস ওইটাই বার করতে হবে আমাদের। তো ও ড্যাশে ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা। তো আমরা আর এর ভ্যালু কত জানি না, 60 গুণিত 6400 কিমি দেওয়া রয়েছে, ইন্টু থিটার ভ্যালু জাস্ট আমরা বার করেছিলাম 16 গুণিতক 1/60 গুণিতক পাই/180, সেটা আমরা ইউজ করেছি। করে জাস্ট এটা এখানে পাইয়ের ভ্যালু আমরা 22/7 ইউজ করবো, 22/7। যদি 22/7 ইউজ করে ক্যালকুলেশন করে তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করবে, করে দেখবে অ্যান্সারটা পাবে 1787.2 কিমি, 1787.2 কিমি। তারপর আমরা কি বলতে পারছি যে চন্দ্রের যেটা এই যে পোর্শনটা ওডাস্টে, এটা কি ছিল, চন্দ্রের এই চাপের দৈর্ঘ্য মানে কি, এই ওডাস্ট এ এই রেখাংশের দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারছি যে চন্দ্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম না, ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1787.2 কিমি। কিন্তু কোশ্চেন আমাদের কী চেয়েছে, কোশ্চেন আমাদের চাওয়া হয়েছিল চন্দ্রের ব্যাসের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এই ব্যাসার্ধের সাথে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ চন্দ্রের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2 গুণিতক ওডাস্টে, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে আমরা লাস্টে অ্যান্সার কত পাচ্ছি না, 3574.4 কিমি, 3574.4 কিমি। এটা অ্যাপ্রক্স রেজাল্ট পাওয়া যাবে। ওকে, এটাই হচ্ছে কমপ্লিট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে, যদি S1 ও S2 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1 ও A2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যথাক্রমে α1 ও α2 রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে S1 প্লাস S2 দৈর্ঘ্যের চাপ 1/n ইন্টু A1 α1 প্লাস A2 α2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে n রেডিয়ান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই যে দুটো রেজাল্ট দেওয়া রয়েছে, এই দুটো রেজাল্টের সাপেক্ষে কিন্তু আমরা এটা প্রুভ করব। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করবে, না করতে পারলে তখন কিন্তু এই ভিডিও অবশ্যই দেখবে। ওকে, কোশ্চেন নাম্বার 11 এখানেই করি। তো যেটা দেওয়া রয়েছে যে S1 দৈর্ঘ্য সম্পন্ন চাপ, S1 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1, আচ্ছা S1 ও S2 করে দিই, S1 ও S2, ঠিক আছে, S1 ও S2 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1 ও A2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যথাক্রমে
আলফা ওয়ান ও আলফা টু রেডিয়ান কোণ উৎপন্ন করে। আলফা ওয়ান ও আলফা টু রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে আমরা আমাদের যে ফর্মুলা জানি এস ইকুয়াল টু আর থিটা। তো এখানে তাহলে আমরা প্রথম যে বৃত্তে চাপ দিয়ে দেওয়া রয়েছে এস ওয়ান চাপ, ই ওয়ান ব্যাসার্ধের জন্য আলফা ওয়ান কোণ উৎপন্ন করে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এস ওয়ান ইকুয়াল টু আর থিটা ফর্মুলা এখানে হবে আর ওয়ান, এখানে থিটা জায়গায় আলফা ওয়ান, ঠিক আছে, এই একটা রেজাল্ট আমরা পেলাম এস ওয়ান ইকুয়াল টু আর ওয়ান আলফা ওয়ান, এবং এস টু ইকুয়াল টু আর টু আলফা টু, এস টু ইকুয়াল টু আর টু আলফা টু, অর্থাৎ এস টু চাপের জন্য আর টু ব্যাসার্ধের জন্য আলফা টু কোণ এখানে উৎপন্ন হচ্ছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট আমাদের দেখাতে হবে, এখানে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করলাম তখনই, যার কারণ দেওয়া রয়েছে এখানে আলফা ওয়ান ও আলফা টু কিন্তু রেডিয়ানে দেওয়া আছে, ওকে, তাই জন্য কিন্তু আমরা এই ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারলাম। এখন দেখাতে হবে যে এস ওয়ান প্লাস এস টু দৈর্ঘ্যের চাপ ওয়ান বাই এন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে কোনো এন রেডিয়ানে কোণ উৎপন্ন করে। অতএব এস ওয়ান প্লাস এস টু দৈর্ঘ্যের চাপ, এত দৈর্ঘ্যের চাপ ওয়ান বাই এন ইন্টু এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তবে থিটা ইকুয়াল টু কী ফর্মুলা হয়, এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, এস বাই আর। এখানে এস মানে কত আছে, এস মানে দেওয়া রয়েছে এস ওয়ান প্লাস এস টু, আচ্ছা আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেওয়া রয়েছে ওয়ান বাই এন টাইমস এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু, ওকে। তাহলে আমরা যদি এখন এই এস ওয়ান প্লাস এস টু ভ্যালু যদি আমরা ইউজ করি, এখানে কত পাবো, এস ওয়ানের ভ্যালু কত হয়ে যাবে, আচ্ছা আগে এখানে কিন্তু আমাদের ব্যাসার্ধ এখানে এ ওয়ান দেওয়া ছিল, ওকে, আমি এটা আর ওয়ান ধরেছি, এটা এ ওয়ান হবে, এ ওয়ানের হবে, এটা এ টু হবে, ঠিক আছে, এটা তোমরা একটু কারেকশন করে নাও, এ ওয়ান এ টু আসলে এ ওয়ান এ টু। তাহলে এস ওয়ানের ভ্যালু যদি আমরা পুট করি কত পাবো, এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু, নিচে কত আছে এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু, আর ওয়ান বাই এনটা কী হবে, গুণ হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, ওকে। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এন পড়ে থাকছে, এন রেডিয়ান। আর বৃত্তীয় কোণের মান আমরা জানি সবসময় কিসে পাই, এই ফর্মুলা যদি ইউজ করা হয়, এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করা হয়, সেখানে থিটা যে মান পাওয়া যায় বেসিক্যালি সেটা হয়ে যাচ্ছে আমাদের রেডিয়ানে। তো এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল যে এস ওয়ান প্লাস এস টু দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যার ব্যাসার্ধ কত আছে ওয়ান বাই এন টাইমস এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু, সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে এন রেডিয়ানে কোণ উৎপন্ন করবে। তো এখানে আমরা সেটাই দেখালাম, এটা তাহলে প্রুভড হয়ে যাচ্ছে বা প্রমাণিত। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের 360 গুণ, এবং চন্দ্র ও সূর্যের ব্যাস পর্যবেক্ষকের চোখে, পর্যবেক্ষক কোথায় আছে না পৃথিবীতে আছে, পর্যবেক্ষকের চোখে যথাক্রমে 30 মিনিট ও 32 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু সূর্য যে ব্যাস আছে সেটা পৃথিবীর কেন্দ্রে, মানে পৃথিবীতে কোনো এক পর্যবেক্ষক রয়েছে, সেই পর্যবেক্ষকের চোখে 30 মিনিট কোণ উৎপন্ন করছে, ওকে। সেক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা ধরে নিতে পারি যে চন্দ্রের যে দূরত্ব পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বের এক্স গুণ, 360 গুণ, ওকে। তো সেইটা ধরে নিয়ে আমরা কিন্তু এই দুটো রেজাল্ট বার করতে পারি, বার করে নিয়ে সেখান থেকে আমরা অনুপাত নির্ণয় করতে পারি, ওকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যদি আমরা একটু ফিগার ড্র করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এখানে কোনো একটা পর্যবেক্ষক রয়েছে, একটা বিন্দু আছে, ও বিন্দুতে কোনো পর্যবেক্ষক রয়েছে, এখানে চাঁদ ছিল, ঠিক আছে, চাঁদ গোলক, আমি এখানে বৃত্ত সার্কেল হিসেবে কম্পেয়ার করি, তুলনা করছি।
সেক্ষেত্রে চাঁদের আমি ব্যাস ধরে নিচ্ছি এখানে, কিন্তু এইটা ব্যাস। ওকে, এ বলছে এই চাঁদের যে ব্যাস, এই চাঁদের ব্যাস বৃত্তের আমাদের পৃথিবীতে পর্যবেক্ষকের চোখে এখানে কত কোণ উৎপন্ন করছে না, 30 মিনিট কোণ উৎপন্ন করছে, 30 মিনিট কোণ উৎপন্ন করছে। আর এই পৃথিবীর মধ্যে কোনো একটা পর্যবেক্ষক রয়েছে। তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আর পৃথিবীর ওপর থাকা কোনো পর্যবেক্ষক থেকে চাঁদের দূরত্ব কিন্তু আমরা সেমই ধরবো, একই ধরবো, অ্যাপ্রক্স সেমই ধরা হবে। তো আমি এটা এক্স ধরে নিচ্ছি, এটা চাঁদের ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করলে কিন্তু, আচ্ছা এখন এই যে দূরত্ব আছে এটাকে আমরা কী ধরবো, এটাকে একটা আমরা আর্ক ধরে নেবো, ঠিক আছে, এটাকে আমরা আর্ক ধরবো। এই লম্ব দূরত্ব যেহেতু এই কোণটার মান ছোটো, তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটাই কিন্তু কার সাথে সমান হয়ে যাবে, এই দূরত্বটাই আমাদের আর্কের সাথে সমান হয়ে যাবে। মানে এই যে ব্যাসটা যে আছে, এটা ব্যাসটা একটা চাপের সাথে সমান করছি, যেহেতু এই কোণটা সমান। ব্যাস তো জাস্ট একটা স্ট্রেট লাইন, সরল রেখাংশ, আর চাপ কিন্তু কার্ভ, বাঁকা রয়েছে। কিন্তু যেহেতু কোণটা সমান, তাই আমরা এই চাপটাকে যে যে আছে চাপটাকে আমরা ব্যাসের সাথে ইকুয়াল ধরে নিচ্ছি। ওকে, তাই এইভাবে একটা বার করবো। আর একটা যেটা আছে সূর্যের জন্য একই রকমভাবে হবে। সেক্ষেত্রে আমাদের দূরত্ব একই ফর্মুলা, এখানে জাস্ট এরকমভাবে আছে, এটা কেন্দ্র আছে। এই ডিস্টেন্স যদি আমাদের এটা ব্যাস হয়, সূর্যের ব্যাস যদি এইটা থাকে, তাহলে এই ব্যাস কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে না, 32 মিনিট কোণ উৎপন্ন করছে। আর এই দূরত্বটা কত হয়ে যাচ্ছে না, দেওয়া আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের 360 গুণ, তো 360x। ওকে, তো এই ফর্মুলা ইউজ হচ্ছে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা এটা বার করতে পারি। ওকে, তো ধরি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এক্স। ওকে, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হবে, 360x। এটা ধরেছি এক্স, এটা 360x। সূর্য আর এখানে পর্যবেক্ষক, চাঁদ পর্যবেক্ষক কোথায় আছে, পৃথিবীর ওপরে আছে। আচ্ছা, ধরি চাঁদের ব্যাসার্ধ S1 ধরে নিচ্ছি। মানে ব্যাসার্ধ মানে এইখান থেকে জাস্ট এইটুখানি, এটা যদি S1 হয় তাহলে ব্যাস কত হয়ে যায়, ব্যাস হয়ে যাবে 2S1। ওকে, আচ্ছা, আবার সূর্যের ব্যাসার্ধ S2 হচ্ছে, মানে এখান থেকে জাস্ট এতটুকু S2 হচ্ছে। তো এটা যদি S2 হয় তাহলে পুরো ব্যাস কত হয়ে যাবে, পুরো ব্যাস তখন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তখন পুরো ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 2S2। ওকে, তাহলে আমাদের যে ফর্মুলা আছে এস ইকুয়াল টু আর থিটার যে অ্যাকচুয়াল ফর্মুলা, এখানে এস মানে কত, চাঁদের ক্ষেত্রে এস মানে কত হয়ে যাচ্ছে, চাঁদের ক্ষেত্রে এস মানে হয়ে যাবে 2S1। ওকে, অতএব 2S1 ইকুয়াল টু আর থিটা, এখানে আর মানে কত, এক্স। ওকে, থিটা মানে কত, 30 মিনিট আছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা আমাদের কিসে রাখতে হবে, রেডিয়ানে রাখতে হবে। ওকে, 30 মিনিটকে আমরা কী করবো, 30 গুণিতক 1/60, 1/60 দিয়ে গুণ করা মানে কী হয়ে যাবে, 1/60 দিয়ে গুণ করা মানে ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে। ওকে, এখন ডিগ্রিকে যদি আমরা রেডিয়ান করতে চাই, তাহলে কী করতে হয়, পাই/180 দিয়ে গুণ করতে হয়, পাই/180 দিয়ে, ওই জন্য আমরা গুণ করেছি। ওকে, একই রকমভাবে সূর্যের ক্ষেত্রে এটা তো S2 ছিল, তো এই পুরো ব্যাসটার দৈর্ঘ্য কত হবে, ব্যাসটা হয়ে যাবে 2S2। এখন এই ব্যাসটা কোণ উৎপন্ন করছে 32 মিনিট, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কী পাবো না, এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করলে 2S2 ইকুয়াল টু আর মানে কত, 360x, 360x ইন্টু থিটা ভ্যালু কত, 32 মিনিট। তো মিনিটকে আমরা কী করবো, প্রথমে ডিগ্রিতে প্রকাশ করবো, 1/60 দিয়ে গুণ করা হচ্ছে তার জন্য, তারপর ইন্টু দিয়ে কী করা হচ্ছে, ইন্টু দিয়ে আমরা পাই/180 দিয়ে গুণ করছি, কারণ এটা পাই/180 দিয়ে গুণ করলে তবে কিন্তু আমরা রেডিয়ানে পাবো, কিসে পাবো, রেডিয়ানে পাবো। তো এখন আমাদের এদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছিল, তাই তো, সূর্য ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত কী হবে, ঠিক আছে। তো এখানে আমি চন্দ্রের ব্যাসার্ধ S1 ছিল আর সূর্যের ব্যাসার্ধ S2 ছিল। আমাদের কোশ্চেনে প্রথমে সূর্য আছে, তারপর চন্দ্র আছে, ঠিক আছে। তো তাহলে আমি কি করব, প্রথমে এই 2S2/2S1 করছি, 2S2/2S1। এটা কি ছিল আমাদের এই ফর্মুলা ছিল, 2S2/2S1 যদি করা হয় তাহলে 360 ইন্টু এক্স ইন্টু 32 ইন্টু 1/60 ইন্টু পাই/180 চলে আসছে, পাই/180 চলে আসছে। অ্যান্ড 2S1 ভ্যালু হয়ে যাচ্ছে এক্স ইন্টু 30 ইন্টু 1/60 ইন্টু পাই/18। তাহলে যদি এই টার্মগুলো ক্যান্সেল করে দিই, করার পর আমরা পড়ে থাকছে কত না, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে S2/S1 পড়ে থাকছে কত না, এটা অ্যাডজাস্ট করলে পাবো আমরা 384/1। অতএব আমরা বলতে পারি যে S2:S1 ইকুয়াল টু 384:1, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হয়ে যাচ্ছে 384:1। এটি হয়ে যাচ্ছে কমপ্লিট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দেওয়া আছে দুটি বৃত্ত এমন যে একটি অপরটির কেন্দ্রগামী। ওকে, আচ্ছা, প্রথম বৃত্তের এল দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে থিটা এবং দ্বিতীয় বৃত্তের এম দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে ফাই সম্মুখকোণ উৎপন্ন করে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এল ফাই ইকুয়াল টু এম থিটা, ঠিক আছে। তো এখন একটা ব্যাপার রয়েছে যে একটি অপরটির কেন্দ্রগামী, তো এটা তোমরা নিজেরাই করবে, আমি তোমাদের হিন্টস দিয়ে রাখছি কীভাবে করবে। দেখো, এখানে দুটো বৃত্তের কথা বলা আছে, এই একটা বৃত্ত আর একটা কেন্দ্র হচ্ছে ও, আর একটা বৃত্ত আমি নিলাম, সাপোজ এই একটা বৃত্ত নেওয়া হয়েছে, এর কেন্দ্র হয়ে যাচ্ছে, এর কেন্দ্র আমি এইটা ধরছি। ওকে, একটা বৃত্তের কেন্দ্র আমি এটা ধরছি, একটা বৃত্তের কেন্দ্র এইটা। তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স আছে, এই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে ডিস্টেন্স, এটা কী হয়ে যাবে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ বা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, মানে দুটো বৃত্তের ব্যাসার্ধ তোমরা R1 R2 ধরতে পারো, কিন্তু যেহেতু একটা অপরটার কেন্দ্রগামী তাহলে এদের ব্যাসার্ধ দুটো সেম হবে, তাহলে R1 ইকুয়াল টু কী হবে, R1 ইকুয়াল টু R2 হবে। ওকে, তো এই ফর্মুলা এখন ইউজ করবে। তাহলে আমরা কি জানি যে এস ইকুয়াল টু আর থিটা, তো প্রথম বৃত্তের ক্ষেত্রে এস ইকুয়াল টু আর থিটা যদি হয়ে যায়, তাহলে প্রথম বৃত্তের এল দৈর্ঘ্যের চাপ, তাহলে এল দৈর্ঘ্যের চাপ, তাহলে আর1 ভ্যালু কত হয়ে যাবে না, এই এস ইকুয়াল টু আর থিটা যে ফর্মুলা আমরা যদি ইউজ করি, এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ইউজ করি, তাহলে এখান থেকে পেয়ে যাবো কত, আর এর ভ্যালু হয়ে যাচ্ছে এস বাই থিটা। ওকে, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে আর1 ইকুয়াল টু কত হয়ে যাবে, প্রথম বৃত্তের ক্ষেত্রে আর1 ইকুয়াল টু এস, এস মানে কত এখানে এল, আর থিটা মানে থিটাই আছে। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে এস মানে কত, এস মানে হচ্ছে আমাদের এম দেওয়া আছে। ওকে, আর থিটা মানে কত, অ্যাঙ্গেল ফাই দেওয়া আছে, ফাই সম্মুখ কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এল ফাই ইকুয়াল টু এম থিটা। ঠিক আছে, তো এটা ভেরি সিম্পল প্রমাণ, তোমরা জাস্ট আর1 আর2 ধরে নেবে, ধরে নিয়ে দেখাবে যেহেতু একটা কেন্দ্র অপরটার কেন্দ্রগামী, তাহলে আর1 ইকুয়াল টু আর2 হবে, অর্থাৎ দুটোর ব্যাসার্ধ সমান হবে। ব্যাসার্ধ সমান করে কিন্তু এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা তোমরা নিজেরা করে নেবে। ওকে, আচ্ছা নেক্সট, এই ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অপেক্ষক ও আদর্শ কোণ সমূহ যেগুলো আছে, তো এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট চ্যাপ্টার তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও তোমাদের কিন্তু কনসেপ্ট দরকার, কারণ কনসেপ্ট না হলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। তো তার জন্যই কিন্তু আমি ডিটেলসে করালাম। তোমরা অবশ্যই প্রতিটা অঙ্ক ভালো করে করো। তবে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, যেমন এই চ্যাপ্টারে যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা ট্রিগোনোমেট্রিক রেশিও, তো এর পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট থেকে একদম পুরো স্টার্ট করব। তোমরা মিস করবে না, ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।